পেন কই? আজকে হচ্ছে কাজ ক্ষমতার 3 নম্বর ক্লাস, তাই না? ওকে, এক্সাম্পল 1 লেখো। সাপোজ একটা সিলিং ছিল, সিলিং থেকে একটা সুতাকে এভাবে ঝুলাই দিছো, সুতাকে এভাবে ঝুলাই দিছো, এখানে একটা বস্তু লাগানো আছে, সেই সুতাটাকে আবার কান ধরে টেনে এখানে নিয়ে আসছো আর বলছো যে ভাইয়া এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি। এই যে প্লেস, এই প্লেসটার নাম দিছো হচ্ছে এ, আর এটার নাম দিছো মনে করো হচ্ছে সি, এটার নাম দিছো সি। এবার কি করছো, মাঝখানে আর একটা প্লেস কি তুমি ডিফাইন করছো, সেটা মনে করো এইটা, এটার নাম দিছো হচ্ছে বি বিন্দু। আর এই যে বি বিন্দুটা 10 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি কোণ তৈরি করে ভাইয়া? 10 ডিগ্রি। তোমাকে আমরা বললাম যে তুমি বস্তুটাকে ধরে এ বিন্দুতে তুলে ছেড়ে দিছো, তাহলে বলো তো এ বিন্দুতে বেগটা কত হবে ভাইয়া? এ বিন্দুতে বেগটা কত হবে? 0। বললাম বস্তুর ভর 2 কেজি আর সুতার দৈর্ঘ্য 1 মিটার। সুতার দৈর্ঘ্য কতটা? 1 মিটার। দেখাও যে এ বি ও সি বিন্দুতে বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। দেখাও যে এ বি ও সি বিন্দুতে বস্তু যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। যান্ত্রিক শক্তি যেন কি ছিল? গতিশক্তি প্লাস বিভব শক্তি। আর যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি? সব বিন্দুতে শক্তি হবে সমান, প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তি হবে সমান। কোশ্চেনটা তুলে ফেলো, আমরা সলভের দিকে যাব। ওকে, এখানে বেগটা 0 দেখাচ্ছি, কি বোঝাচ্ছি? যে এটাই হচ্ছে তোমার বিস্তার অবস্থান। এর উপরে আর সুতাটা উঠতে পারে নাই, সর্বোচ্চ 20 ডিগ্রি কোণ পর্যন্ত সে যেতে পারছে। কারো কোনো আপত্তি আছে এই পর্যন্ত? নাই। তো আমরা অঙ্কটা সলভ করব। অঙ্কটা সলভ করার জন্য দেখো যে ভাইয়া আমি তো এটাকে আবার ড্র করব না, তোমরা যেহেতু খাতায় তোমরা আবার ড্র করবা, আমি জাস্ট এটাকে এখানে এনে অঙ্কটা সলভ করব। তো ভাইয়া আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে বলো তো এ বিন্দু ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, এটা যদি আমি তোমাকে বলি, লেটস সে এতটুকু উচ্চতায় আছে, এই উচ্চতাটার নাম দিলাম, সুন্দর একটা নাম দিলাম HA, ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা। আবার বি বিন্দু ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, এটার একটা সুন্দর নাম দিলাম, এটার নাম দিলাম হচ্ছে HB, এটার নাম দিলাম HB। আর সি বিন্দুর উচ্চতা তাহলে কত ভূমি থেকে? সি বিন্দুর উচ্চতা কত ভূমি থেকে? 0। সি বিন্দুর উচ্চতা কত? 0। তো আমাকে তো বলছে হচ্ছে শক্তির নিত্যতা বের করতে, যান্ত্রিক শক্তি বের করতে। তার মানে কি? এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি, আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি, এই তো এ বি সি, এই 3টা বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে হবে। তো আসো, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কমা ইএ। যান্ত্রিক শক্তি মানে একটু আগে কি বলছিলাম? গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো গতিশক্তি কি ভাইয়া?
গতিশক্তি হচ্ছে ই কে, আর বিভব শক্তি প্লাস ইপি। তো ভাই দুঃখের বিষয়, গতিশক্তি বের করতে যেয়ে দেখলাম এ বিন্দুতে বেগটা হচ্ছে 0, হাফ এম ভি এ স্কোয়ার। এ বিন্দুতে বেগটা কত? ভি দিয়ে বোঝাচ্ছি বেগ, এ দিয়ে বোঝাচ্ছি এ বিন্দুতে বেগ। তো আমি এ বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দিছি, তার মানে কি এ বিন্দুতে বেগটা কত? 0। এটা কোশ্চেনে দেওয়াই ছিল। আর ইপি এর জন্য এম জি ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা, ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত? এইচে। ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত? এইচে। তো এখান থেকে দেখো ক্যালকুলেট করলে এই ভি এ তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, দিন শেষে তোমার কাছে যেটা থাকতেছে এম জি ইন্টু এইচ এ, এম জি ইন্টু, কিন্তু দুঃখের বিষয় তুমি এইচ এর ভ্যালু জানো না, এইচ এর ভ্যালু তুমি জানো না। এর জন্য আমরা একটুখানি ম্যাথ অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? ভি হচ্ছে এ বিন্দুর বেগ, আদি বেগ বলতে পারো, যেহেতু এ বিন্দু থেকেই ছেড়ে দিছো। তো এ বিন্দুর বেগ হুইচ ইজ আদি বেগ, হ্যাঁ এ বিন্দুতে আদি বেগ 0। ঠিক আছে, তুমি ইউ লিখতে যাচ্ছ, সমস্যা নেই, এ বিন্দুর বেগ ভি এ। ওকে, এবার আসো আরেকটু বোঝাবো, আরেকটু বলবো। ও, এই বিন্দুতে যান্ত্রিক শক্তি গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি কি? হাফ এম এ বিন্দুতে বেগের উপর স্কোয়ার। তো কোশ্চেনে কি বলছি? এ বিন্দুতে বেগ কত? কোশ্চেনে কি বলছি? এ বিন্দুতে বেগ কত? 0। এ বিন্দুতে বেগ হলে গতিশক্তি কত হয়ে যাবে তাহলে? 0। আর বিভব শক্তি এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা কি ধরছি আমি? এইচ এম, এইচ এম। দুঃখের বিষয় এইচ এর ভ্যালুটা আমি জানি না, কথা বলো না, এইচ এর ভ্যালুটা আমি জানি না, আমাকে বের করতে হবে। বের করার জন্য আমরা একটা সিম্পল ক্যালকুলেশন অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে যে ভাইয়া দেখেন আপনার যে ডায়াগ্রামটা, কথা বলো না, এই এই দেখো তো এইচ এটা সেটা এটা না, এটাই তো এইচটাই তো বের করতে হবে, তাই তো? মাঝখানে টাক এই জাস্ট জাস্ট এইটা আঁকছি আর হচ্ছে এই বিন্দুটা আঁকছি। ওকে, একটার জন্য বের করলে বাকিগুলো এমনি পারবা। আচ্ছা বলো তো টোটাল সুতার দৈর্ঘ্য কত ভাইয়া? টোটাল সুতার দৈর্ঘ্য কত? এল। আপত্তি আছে কারণ? না। আচ্ছা টোটালটা যদি এল হয় তাহলে বলো তো এতটুকু দৈর্ঘ্য কত? টোটালটা যদি এল হয় তাহলে এতটুকু কত? একই না, সুতো তো একই, তোর ওটাও এল না, একই সুতা, একই সুতাকে টেনে এখানে নিয়ে গেছো, তাহলে এটাও কত ভাইয়া? এটাও কত? এল। কারো কোনো আপত্তি আছে? এবার তুমি যদি একটু চিন্তা করো যে ভাই কস থেটা, এই যে একটা সমকোণী ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই সমকোণী ত্রিভুজটাতে তুমি যদি কস থেটা অ্যাপ্লাই করো, কস থেটা অ্যাপ্লাই করলে কস থেটা সমান এইটুকু সামথিং সামথিং ডিভাইডেড বাই অতিভুজ না, এইটুকু সামথিং ভূমি ডিভাইডেড বাই অতিভুজ না। তাহলে বলো তো এইটুকুর ভ্যালু আসবে অতিভুজ ইন্টু কস থেটা, অতিভুজ ইন্টু কস থেটা। তাহলে ভাইয়া এইটুকুর ভ্যালু আপনি পাচ্ছেন হচ্ছে, এইটুকুর ভ্যালু আপনি পাচ্ছেন হচ্ছে অতিভুজ ইন্টু কস থেটা। এটা কি বুঝছো সবাই? কস থেটা অ্যাপ্লাই নিলে এইটুকু ডিভাইড বাই এল না, তাহলে এইটুকু সমান সমান কি? এল কস থেটা। এইটুকু সমান সমান এল কস থেটা। কারো কোনো আপত্তি আছে? নাই। এবার বলো টোটালটা এল, এইটুকু এল কস থেটা, তাহলে এইটুকু কত? এল মাইনাস এল কস থেটা। তাহলে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? এল মাইনাস এল কস থেটা। তাহলে এই সমান সমান যেটা পাচ্ছ এল মাইনাস এল কস থেটা। এবার বলো এ বিন্দুর জন্য থেটার ভ্যালু কত? এল মাইনাস এল কস থেটা। এল কস থেটাটা কি বুঝছো? বলো টোটালটা কত? এল। এটুকু কত?
এল কস থিটা, তাহলে এইটুকু কত এল মাইনাস এল কস থিটা, তাহলে এইটুকু কত হবে এল মাইনাস এল কস থিটা। এ বিন্দুর জন্য থিটার ভ্যালু কত বসাবো 20 ডিগ্রি, বি বিন্দুর জন্য কত বসাবো 10 ডিগ্রি, বুঝছো? তাহলে জেনারেলটা বের করলাম আর কি, ইন জেনারেল এইচটা বের করার ফর্মুলা। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? নাই। তাহলে অতএব এইচ এ সমান সমান নাও। স্যার দেখেন আপনি তো মনে করছেন এইচ এ বের করতে পারবো না, কিন্তু আমি তো শিখে আসছি এইচ এ সমান সমান এল মাইনাস এল কস থিটা। সুতার দৈর্ঘ্য এল কত দেওয়া ছিল 1 মিটার দেওয়া ছিল না? তাহলে 1 মাইনাস 1 কস থিটা, 1 মাইনাস 1 কস 20 ডিগ্রি কত আসে এটা 0.06। তাহলে এখান থেকে তুমি যদি এম জির ভ্যালু বসাও, এম কত বস্তুর ভর 2 কেজি, 9.8 ইন্টু 0.06 কত আসে ভাইয়া, কত আসে কত 1.18। এই শিওর 1.18 বাসার জন্য সেভ আসছে 1.18। ওকে, তাহলে কত জুল ভাইয়া 1.18। তুমি কি বুঝছো শিওর? এই লাস্ট মিনিট বুঝছো এটা? এই বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করলাম। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে এই বিন্দুর যান্ত্রিক শক্তি নিয়ে? তুমি লেটে আসছো না? কি নাম জানি তোমার? জাহিন। আর জাহিনের পাশের জন সাকিব। তো সাকিব আর জাহিন দেখো, সি বিন্দুতে একটা বস্তু ছিল, কান ধরে টেনে 20 ডিগ্রি করে নিয়ে গেছো, এবার ছেড়ে দিছো, ছেড়ে দিলে সূত্রটাকে এভাবে দুলতে থাকবে। দুলতে থাকলে একটা অবস্থান হচ্ছে এ, যেখানে তার বেগটা শূন্য, বেগটা হচ্ছে, আরেকটা অবস্থান হচ্ছে বি, যেটা হচ্ছে 10 ডিগ্রি কোণ করে আছে, আরেকটা অবস্থান হচ্ছে সি, যেটা হচ্ছে একদম উলম্ব বরাবর। আমি বললাম যে এ বি আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা দেখাও। তার মানে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান দেখাতে হবে। এই তিনটা কি দেখাতে হবে? যান্ত্রিক শক্তির নিত্যতা দেখাতে বললে আগে পরীক্ষার খাতার শেষে লিখিবা হ্যাঁ যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে, তারপরে অঙ্ক সলভ করবা। মানে মেনে চলবেই, না মেনে চললে স্যারের প্রশ্ন ভুল বা তোমার সলভ ভুল, যখন একটা তোমার সলভ ভুল হওয়ার চান্সেসই বেশি আর কি, বেশি বলতে 100%। এবার শোনো, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করতে যাচ্ছ, তাহলে কি গতিশক্তি প্লাস বিভব শক্তি। এবার কোশ্চেনেই বলা ছিল এই বিন্দুতে বেগটা 0, তাহলে গতিশক্তি কত হয়ে যাবে ভাইয়া 0। বিভব শক্তি এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা, এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা কতটুকু এই সে বের করতে যেয়ে দেখলাম যে ভাই একটু ড্র করলাম, ড্র করে বললাম যে ভাই এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য টোটালটা এল, এটা যদি এল হয় এটাও তো সেই একই সুতা, তাহলে এটাও কি হবে ভাইয়া এল। এটা যদি থিটা হয়, ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করলে cos থিটা নিলে এইটুকু হবে হচ্ছে এল cos থিটা, এইটুকু হবে হচ্ছে এল cos থিটা, টোটালটা এল, এইটুকু এল cos থিটা, তাহলে এইটুকু কত, তাহলে এইচ এর ভ্যালু কত, তাহলে সেখান থেকে আমি এইচ এর ভ্যালু পেয়ে গেলাম 1 মাইনাস 1 cos থিটা। ঠিক আছে, সেটা ভ্যালু বসাই দিয়ে আমি কি পেয়ে গেলাম এই বিন্দুতে যান্ত্রিক শক্তি। কারোর কোনো আপত্তি আছে কিনা জাহিন? শিওর? ওকে, এবার আসো বি বিন্দুতে যান্ত্রিক শক্তি। এবার আসো বি বিন্দুতে যান্ত্রিক শক্তি। তো এটাকে কি নাম দিই? সুন্দর একটা নাম দিলাম ইবি। কি নাম দিলাম? ইবি সমান সমান গতিশক্তি প্লাস ভাইয়া গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো এখন অনেকগুলো দুঃখের মধ্যে আরেকটা দুঃখ চলে আসলো, অ্যাড হলো, সেটা হচ্ছে যে ভাই আপনি তো বি বিন্দুতে বস্তুর বেগটা জানেন না, তাহলে বি বিন্দুতে গতিশক্তি বের করতে পারবেন? প্রথম সমস্যা, বি বিন্দুতে বস্তুর বেগটা জানেন না, প্লাস আবার এম জি ভূমি থেকে উচ্চতা, এখন এইচ না এইচ বি, ভূমি থেকে উচ্চতার জন্য কি বের করব এইচ বি। দেখো তো আমি এইচ এর জন্য ফর্মুলা জানি, আমি এইচ বি বের করতে পারবো না? এইচ বির জন্য থিটার ভ্যালু কত বসাবো? জাস্ট 10 ডিগ্রি। তাহলে এখান থেকে একটু এইচ বিটা বের করে আনি চলো, যে ভাই এইচ বি সমান সমান পাচ্ছে হচ্ছে এল মাইনাস এল কস 10 ডিগ্রি কত আসে তাইলে? বি বিন্দুর জন্য থিটা কত 10 ডিগ্রি না, কত আসে
কত? এইচবি কত? 0.015। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে কারোর? দেখো কি সুন্দর এইচবি এর ভ্যালু পেয়ে গেছি। এইবার আরেকটা দুঃখ মনের মধ্যে এখনো, সেটা হচ্ছে যে ভাই আপনি তো ভিবি এর ভ্যালু জানেন না। বি বিন্দুতে বেগটা কি জানি? বি বিন্দুতে বেগটা কি জানি? আচ্ছা, বি বিন্দুতে বেগ বের করার জন্য ছোটবেলায় একটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে যে ভাইয়া বি বিন্দুতে বেগ বের করার জন্য ছোটবেলায় একটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে যে ভাইয়া বি বিন্দুতে বেগের ওপর বর্গ সমান সমান বি বিন্দুতে বেগের ওপর বর্গ সমান সমান আদি বেগের বর্গ প্লাস 2g অতিক্রান্ত দূরত্ব। মনে আছে? শেষ বেগ স্কয়ার সমান আদি বেগ স্কয়ার প্লাস 2g ইনটু অতিক্রান্ত, ওই 2g ইনটু অতিক্রান্ত দূরত্ব। আপত্তি আছে কারণ? এবার শোনো, আদি বেগ এ বিন্দুতে বেগটা কত ছিল ভাইয়া? কোশ্চেনে কত বলে দিছিলাম? কত বলে দিছিলাম? 0। তো তারপরে তুমি যেটা পাচ্ছ যে ভাইয়া ভি বি এর উপরে স্কয়ার সমান সমান 2g। এবার একটু খেয়াল করো, এইচ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এইচ কে অতিক্রান্ত। আচ্ছা, জিটা কি শুধু ওপর নিচে কাজ করে না? জি যখন ওপর নিচ বরাবর নিছি, অতিক্রান্ত দূরত্বটা আমাকে ওপর নিচ বরাবর নিতে হবে না? এই ফর্মুলার জন্য তো ওপর নিচ বরাবর নিতে হবে, কারণ জিটা কি শুধুমাত্র ওপর নিচ। দেখো তো, তোমার দেখে মনে হতে পারে যে ভাইয়া অতিক্রান্ত দূরত্বটা তো অ্যাকচুয়ালি এতটুকু, তাই না? অতিক্রান্ত দূরত্ব অ্যাকচুয়ালি এতটুকু না? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভাইয়া এ থেকে বি পর্যন্ত আসছে, তার মানে হচ্ছে এইটা, তাই না? আমরা বলতেছি আমরা এটা নিব না, আমরা নিব হচ্ছে উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? উলম্ব বরাবর অতিক্রান্ত, তার মানে কি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তার জন্য উলম্ব বরাবর দূরত্ব কতটুকু? এতটুকু না? দেখো তো, এতটুকু না? উলম্ব বরাবর দূরত্ব এখান থেকে এই পর্যন্ত আসছে, তার মানে কি এতটুকু না? বলো তো এতটুকু অ্যাকচুয়ালি কি? এইচ এ থেকে এইচ বি বাদ দিলে এতটুকু পাওয়া যাবে না? তাহলে এইচ এর ভ্যালু কত? অতিক্রান্ত দূরত্ব এইচ এ মাইনাস এইচ বি। এইচ এ মাইনাস, সবাইকে এটা বুঝছো কেন এইচ এ মাইনাস এইচ বি? উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব, উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব। সেটা কি আগে ছিল ভাই এইখানে, এখন আসছে এইখানে, তাহলে কতটুকু নিচে নামছে? এতটুকু নিচে নামছে। আর এতটুকুর ভ্যালুটা কত? এইচ এ মাইনাস এইচ বি। এইচ এ মাইনাস, কারো কোনো আপত্তি আছে? নাই। তাহলে এখন এইচ এর ভ্যালু বসালাম, স্যার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এইচ এ মাইনাস এইচ বি। ও মাই গড। ওকে, এবার কি আসে? এইচ এর ভ্যালুটা একটু বসাও। ভি স্কয়ার এর ভ্যালুটা আমাকে একটু বলো তো। অতএব ভি বি স্কয়ার সমান সমান 2 ইনটু 9.8 ইনটু এইচ এর ভ্যালু জানি কত পাইছিলা? 0.06। এইচ বি এর ভ্যালু জানি কত পাইছিলা? 0.15। ক্যালকুলেট করে বলো ভিবি কত আসছে? ভিবি স্কয়ার কত আসছে? ভিবি স্কয়ারটা বলো, স্কয়ারটা বসাবো ডিরেক্ট। কত? 0.882। ওকে, এবার ভ্যালুগুলো বসাও। হাফ এম, এম এর ভ্যালু কত ছিল? 2 কেজি। 0.882 প্লাস এম কত? 2 ইন্টু 9.8। এইচ বি এর ভ্যালু জানি কত পাইছো? এইচ বি এর ভ্যালু কত পাইছো? 0.015। 0.015 ক্যালকুলেট করে বলো কত আসে? ইবি 1.18 জুল। দেখো এ বিন্দুতে যান্ত্রিক শক্তি আর বি বিন্দুতে যান্ত্রিক শক্তি একই আসছে কিনা? এই এ বিন্দুর যান্ত্রিক শক্তি আর বি বিন্দুর যান্ত্রিক শক্তি একই আসছে কিনা? আসছে। তোমাদের দায়িত্ব হচ্ছে সি বিন্দুর যান্ত্রিক শক্তিটা একই আনা। সি বিন্দুর যান্ত্রিক শক্তি বের করো এবার। আচ্ছা, তোমরা আমাকে তাহলে একটু বলো, সি বিন্দুর যান্ত্রিক শক্তি যখন বের করবা তখন ভাইয়া সি বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত? তাহলে বিভব শক্তি কত? বিভব শক্তি কত? 0। গতি শক্তি ভি স্কয়ার বের করার সময় অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে বলো তো?
0.015 মাইনাস 0 এইচ বি থেকে বিয়োগ যাবে নাকি এইচ এ থেকে বিয়োগ যাবে? এইচ এ থেকে হিসাব করো। এইচ এ তে বেগটা জানা আছে না তোমার? এইচ হ্যাঁ, তাহলে তো আদি বেগটা বি বিন্দু নিতে হবে। আর যদি তুমি এইচ এ থেকে হিসাব করো তাহলে আদি বেগটা 0। ওকে, তো যেভাবে ইচ্ছা করো, 1.18 নিয়ে আসলেই হচ্ছে আর কি। করো, সি বিন্দুতে বেগটা নিয়ে আসো। সি বিন্দুতে হচ্ছে যান্ত্রিক শক্তিটা নিয়ে আসো। সি বিন্দু ভূমি থেকে উচ্চতা চিত্র দেখে বলো। সেটাই, তাহলে তাই তোমার যেটা দেখে মনে হচ্ছে ওইটাই হবে আর কি। জিরো। ভূমি থেকে উচ্চতা কত? 0। তাহলে বিভব শক্তি কত? 0। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, সেটা বসাও, ভি স্কয়ার মানটা বের করো, সি বিন্দুতে বেগটা বের করো না। কই কই আসছে? সেরা, ওই তো অনেকেরই আসছে দেখি। আমি একটু করি তাহলে এবার। সি বিন্দুতে যান্ত্রিক শক্তি, সি বিন্দুতে ইসি সমান সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি হচ্ছে হাফ এম সি বিন্দুতে বেগের স্কয়ার, সি বিন্দুতে বেগের স্কয়ার প্লাস বিভব শক্তি এম জি ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা, সেটা আবার কত? 0। তাহলে বিভব শক্তি কি? ভ্যানিশ। এবার আসো, হাফ এম ভিসি স্কয়ার মানে হচ্ছে ভিএ স্কয়ার প্লাস 2g অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত এ থেকে সি বিন্দুতে আসছে, অতিক্রান্ত দূরত্ব কত? এইচ এ না? এ থেকে সিতে আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এ থেকে সিতে আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এইচ এ। তাহলে এখানে হচ্ছে একবারে লিখলাম এইচ এ, আর এ বিন্দুতে বেগ তো আগেই জানি, সেটা কত? 0। তাহলে কি থাকতেছে? হাফ এম ইন্টু 2g ইন্টু এইচ এ। এটা কাটে, এম জি এইচ এ 1.18 জুল। এটা হচ্ছে তোমার সি বিন্দুতে যান্ত্রিক শক্তি। আবার বলবো, 0.06। আর একবার বলবো, রিপিট করবো, রেকর্ডিং দেখে নিও। টোটালটা নাকি শুধু সি বিন্দুরটা? গতিশক্তি প্লাস বিভব শক্তি। তা সি বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত দেখে বলো। সি বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত? 0। তাহলে বিভব শক্তি কি? 0। এবার হাফ এম সি বিন্দুর বেগের স্কয়ার, তো সি স্কয়ার দেখো তো, ভিসি স্কয়ার সমান সমান আমি লিখতে পারি ভিএ স্কয়ার প্লাস 2g ইন্টু অতিক্রান্ত দূরত্ব। তো অতিক্রান্ত দূরত্ব বলো, এ থেকে সি বিন্দুতে আসতেছো, তাহলে কি এতটুকু পরিমাণ উলম্ব দূরত্ব অতিক্রম করতেছো না? এইচ এ পরিমাণ, দ্যাটস ওয়াই এইচ এ লিখছি। ওকে, আর এ বিন্দুতে বেগ কোশ্চেনে কত দেওয়া ছিল ভাইয়া? এ বিন্দুতে বেগ কোশ্চেনে কত দেওয়া ছিল? 0। আপত্তি আছে কারণ? আশা করি বুঝছো, তুলে ফেলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসবেই। এটা তো ভিসি স্কয়ার বের করছে, আবার গতিশক্তিটা বের করো। দেখো আমি জি ধরছি, জি কি উলম্ব বরাবর, এইচটাও কি উলম্ব বরাবর ধরছি আর কি। সরলরৈখিক ধরছি বলে সরলরৈখিকটা অ্যাপ্লাই করতে পারছি। প্লিজ দাঁড়াও, এবার দেখছি। এবার হচ্ছে ওই যে
শক্তি সংরক্ষণশীলতা, একজনকে দাঁড় করাই দিব, সে আরেকজন কথা না বলা পর্যন্ত সে দাঁড়িয়ে থাকবে আর কি, ঠিক আছে। ও এবার হচ্ছে তো ইদানিং তো ঝামেলা ছিল যে সামনে কেউ দাঁড়ালে হচ্ছে অন্যদের পেছনে দেখতে কষ্ট হয়। লাস্ট ব্যাচে হচ্ছে আমরা করছি ওকে দিয়ে আমরা পেছনে দাঁড় করাই দিছি এবং সেই পেছনে দাঁড়িয়ে লিখতেছে এবং অনেকক্ষণ লিখছে। পরে আমি তো দয়ার শরীর বললাম যে বসো, আর দাঁড়াতে হবে না, দেখি কেউ কথা বলতেছে না আর কি একটা অবস্থা হয় কি জানি, তোমাকে দাঁড় করায় দেখি আসলে কি হয়। এই নেক্সট পেজে গেলাম, নেক্সট পেজে যাই। ওকে, হেডিং দাও স্প্রিং। হেডিং দিছ, স্প্রিং হেডিং দিছ তো মনে করো একটা স্প্রিং এভাবে চুপচাপ ছিল, তুমি এসে স্প্রিংটাকে টেনে লম্বা করলাম, স্প্রিংকে টেনে লম্বা করলাম। স্প্রিংকে টেনে যদি লম্বা করতে চাও অবশ্যই বাইরে থেকে একটা বল দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া, স্প্রিংকে টেনে লম্বা করছো, লম্বা করার জন্য তুমি একটা বল প্রয়োগ করছো, তার নাম হচ্ছে এফ ই। এফ দিয়ে বোঝাচ্ছি ফোর্স, ই দিয়ে বোঝাচ্ছি এক্সটার্নাল বা বাহ্যিক বল, এক্সটার্নাল বা বাহ্যিক বল। এবং এখানে এসেও তুমি সেম পরিমাণ বল, সেম পরিমাণ না তার চেয়ে বেশি অবশ্যই বাহ্যিক বল এফ ই দিয়ে রাখছো আর কি। ওকে, দেখো ভাইয়া আমি কি বলতে পারি, আপনার যে ভাইয়া স্প্রিংটা, সেই স্প্রিংটাকে আপনি কতটুকু প্রসারিত করলেন আই ডোন্ট নো। আমি বললাম মনে করেন ভাইয়া এক্স পরিমাণ প্রসারিত করছেন, কতটুকু বলো তো। স্প্রিংকে আমি যত বেশি প্রসারিত করতে চাবো তত বেশি বল প্রয়োগ করতে হবে না? স্প্রিংকে আমি যত বেশি প্রসারিত করতে চাইবো তত বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি কি বলতে পারি যে ভাইয়া আমাকে ঠিক ততটাই বেশি বল প্রয়োগ করতে হবে যতটা বেশি আমি কি করতে চাই, প্রসারিত করতে চাই, যতটা আমি কি করতে চাই, প্রসারিত করতে চাই। তাহলে বল আর স্প্রিং এর সংকোচন বা প্রসারণ এই দুটো পরস্পর কি, পরস্পর কি সমানুপাতিক। যত বেশি প্রসারণ করতে যাবো তত বেশি বল প্রয়োগ করতে হবে, তাই তো? তাই যদি হয়, এবার যদি আমি সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে আমি যেটা পাচ্ছি এফ ই সমান সমান একটা ধ্রুবক ইন্টু এক্স, একটা ধ্রুবক ইন্টু এক্স। আমরা এই এফিটার পরিচয় তো জানি, এফিটার পরিচয় একটু আগেই শিখলাম, বাহ্যিক বল, বাহ্যিক বল এর এককটা হচ্ছে আবার কি নিউটন। এক্স এটাও শিখলাম, এটা হচ্ছে সংকোচন বা প্রসারণ, সংকোচন বা প্রসারণ। আর এটা যেহেতু দৈর্ঘ্য তাহলে একক হবে মিটার। এটা একটা সমানুপাতিক ধ্রুবক, এটা একটা সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক। কি বলি? স্প্রিং ধ্রুবক। আর এটার একক হচ্ছে নিউটন পার মিটার। এককটা কি? নিউটন পার মিটার। কারো কোনো আপত্তি আছে এই পর্যন্ত? কারো কোনো আপত্তি আছে? নাই। এবার একটু চিন্তা করো যে ভাইয়া স্প্রিংকে আপনি যখন, ভাইয়া স্প্রিংকে আপনি যখন সামনের দিকে টানতেছেন তখন বলো তো স্প্রিং বলটা তোমাকে পেছনের দিকে টানতেছে না বা বিপরীত দিকে টানতেছে না? আমি যদি স্প্রিংটাকে এই দিকে টানি, স্প্রিং বল প্রতিরোধ করার ট্রাই করতেছে, সেই প্রতিরোধ করার ট্রাইটা কোন দিকে করতেছে ভাইয়া? বিপরীত দিকে এফ এস, বিপরীত দিকে এফ এস। কারো কোনো আপত্তি আছে কিনা? কারো কোনো আপত্তি আছে? এবার তুমি চিন্তা করো যে ভাই আপনি যদি স্প্রিংটাকে টেনে ধরে রাখেন, আপনি যে বলে ধরে আছেন স্প্রিংটাও বিপরীত দিকে সেম পরিমাণ প্রতিরোধ বল দিচ্ছে না? আপনি স্প্রিংটাকে টেনে ধরে রাখছেন, আপনি যে পরিমাণ বলে স্প্রিংটা টেনে ধরে রাখছেন স্প্রিংও সেম পরিমাণ বলে আপনাকে টানতেছে। তাই যদি হয় তাহলে আমি কি বলতে পারি যে ভাইয়া এফ এস স্প্রিং বল যেটা, সেটা অ্যাকচুয়ালি যে কে এক্স এরই সমান, সেটা অ্যাকচুয়ালি কে এক্স এরই সমান। এবার তুমি আমাকে বলো যে ভাইয়া স্প্রিংয়ের প্রসারণ কোন দিকে হচ্ছে? একদিকে। স্প্রিংয়ের প্রসারণ যেদিকে, স্প্রিং বল তার অপোজিট দিকে না? এই জন্য এফ এস সমান সমান কে এক্স না লিখে আমরা লিখি মাইনাস কে এক্স। কি লিখি? এই দিয়ে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে?
স্প্রিং এর সংকোচন বা প্রসারণ যেদিকে স্প্রিং বলটা হবে তার বিপরীত দিকে। স্প্রিং এর সংকোচন বা প্রসারণ যেদিকে স্প্রিং বলটা হবে তার বিপরীত দিকে। কারণ কোনো আপত্তি আছে এ পর্যন্ত? আপত্তি আছে কারণ? নাই। এটা হচ্ছে স্প্রিং বল এফএস সমান সমান মাইনাস কে এক্স। এটা হচ্ছে স্প্রিং ফোর্স। 7 অধ্যায় না 8 অধ্যায়ে যে 7 না 6 কত 7 যে প্রত্যয়নী বল, তাই না, এইসব জিনিসগুলো থাকলে এগুলো তখন আরো আমরা আলাপ করবো আর কি। মেইনলি সাথে গিয়ে আলাপ হয় না স্প্রিং নাকি তোমাদের পড়ায় কিসো স্প্রিং সাথে? আমি আরো কৃত কাজ টাজ পড়াবো বলে এই চ্যাপ্টারে আলাপ করে নিচ্ছি আর কি, বুঝতে পারছো? ওই চ্যাপ্টারে গিয়ে বলবো যে চ্যাপ্টার 4 থেকে পাই, ঠিক আছে? ওকে, তুলছে এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই প্রতিরোধ বলে। তুমি টেনে ধরে রাখছো মনে করো, তুমি যে 10 নিউটন বলে টানলে, স্প্রিংও তোমাকে কি 10 নিউটন বলে পেছনে টানতেছে না? ওকে, স্প্রিং যদি ঠিকঠাক থাকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি থাকে, ওটা আমরা আবার 7 অধ্যায়ে যে বিস্তারিত আলাপ করবো, এখন না। এবার শোনো, আচ্ছা ভাই, আপনি স্প্রিংকে টানতেছেন, স্প্রিং প্রসারিত হচ্ছে, অবশ্যই কাজ হচ্ছে, বল প্রয়োগের কারণে দৈর্ঘ্যের চেঞ্জ, তাহলে অবশ্যই কি হবে ভাইয়া? কাজ হবে। সেটা আমরা বলতেছি যে ভাই, এই যে স্প্রিং বলের বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান হাফ, কথা বলো না, কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এবার আসো স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ এস সমান সমান, আচ্ছা প্রসারণ যেদিকে হচ্ছে স্প্রিং বল তার বিপরীত দিকে না? তাহলে বল যেদিকে, বল একদিকে, প্রসারণ আরেক দিকে, তাহলে কৃত কাজ প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে? বাহ্যিক বল দ্বারা যে তুমি কাজ করো সেটাই হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, মনে করো এই স্প্রিংটাকে আমি এখান থেকে টেনে লম্বা করলাম, আমি একটা কাজ করলাম না, মনে করো আমি 50 জুল কাজ করলাম, এই 50 জুল কাজ গেল কই? 50 জুল কাজ স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে, এই জন্য বিভব শক্তি হিসেবে জমা হবে, আমি যেই স্প্রিংটা ছেড়ে দিব সেই স্প্রিংটা এভাবে দুলতে থাকবে আর কি, তাই না? স্প্রিংটা এভাবে দুলতে থাকবে না? এই যে দোলার যে শক্তিটা পেলো কই? ওই যে আমি যে কাজটা করছি সেখান থেকে, আমি 50 জুল কাজ করছি, এই কাজ আমার হাত থেকে কিসের মধ্যে গেছে? স্প্রিং এর মধ্যে। কিসের মধ্যে গেছে? তাহলে আমরা বলতেছি যে বাহ্যিক বল দ্বারা যে কৃত কাজ সেটাই হবে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সেটা হবে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। তাই যদি হয় তাহলে আমরা সেটাও লিখে ফেলি যে ভাই, স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি সমান সমান ওই যে বাহ্যিক বল দ্বারা কৃত কাজই হাফ কে এক্স স্কোয়ার। ওকে, বুঝছো? আচ্ছা, মনে করো একটা স্প্রিং এর বিভব শক্তি ছিল, হচ্ছে 60 জুল, সেখান থেকে বিভব শক্তি হলো 100 জুল, বলো তো কৃত কাজ কত? 40 জুল। 60 জুল বিভব শক্তি ছিল, সেখান থেকে বিভব শক্তি হয়েছে 100 জুল, তাহলে কৃত কাজ কত? 40 জুল। খুব মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করো, একটু করলাম, হ্যাঁ? মনে করো একটা স্প্রিং এরকম একটা পজিশনে ছিল, তখন তার মধ্যে একটা বিভব শক্তি ছিল, সেটা হচ্ছে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার। মানে মনে করো স্প্রিংটাকে তুমি সাম্যাবস্থায় নেই, টেনে লম্বা করে রাখছো, কত? এক্স ইনিশিয়াল পরিমাণ। এইবার স্প্রিংটাকে তুমি আরো টানার পর এখন তার মধ্যে যেই বিভব শক্তি হলো সেটা মনে করো হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার। তোমরা আমাকে বলো তো, ইন দ্যাট কেস
কতটুকু কৃত কাজ করা লাগিছে একটু আগেই বললাম হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার। এখানে মনে করে 100 জুল ছিল হয়েছে, আর আগে ছিল মনে করো 60 জুল, তাহলে কৃত কাজ কত জুল? 40 জুল। তাহলে আমি কি বলতে পারি যে ভাই ইন দ্যাট কেস বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এটা বলে কেউ মাইন্ড করবা? হাফকে কমন নিছি, হাফকে কমন নিছি, সেখান থেকে আবার ডাব্লিউ এস এটা কি হবে? জাস্ট মাইনাস হবে না? জাস্ট মাইনাস অফ ডাব্লিউ হবে না? মাইনাস অফ ডাব্লিউ। আর সঞ্চিত বিভব শক্তি ইউ সেটা হবে হচ্ছে সঞ্চিত বিভব শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। এই ফর্মুলাগুলো আজকে আমাদের লাগবে। ওকে, ইউ সমান সমান বিভব শক্তি, স্পিনের বিভব শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতেছি আর কি। দেখো এক্সাম্পল 1 তুলে নাও। বুঝে নাই? এক্স ফাইনাল এফ ইনিশিয়াল আদি, এক্স আই দিয়ে বোঝাচ্ছি ইনিশিয়াল আর এক্স এফ দিয়ে বোঝাচ্ছি ফাইনাল। ওকে, এটুকুই। কারো কোনো আপত্তি আছে? জানেন কোনো কোশ্চেন? শিওর? শক্তি লেখো কি? জুল। বুঝলো? কোনো কোশ্চেন? শিওর? ই হচ্ছে বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার। মানে সঞ্চিত বিভব শক্তি এক্সট্রা করে কতটুকু অ্যাড হলে এটা বোঝাতে যাচ্ছে আর কি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা কতটুকু তুমি বিভব শক্তি অ্যাড করছো এটাই, আগে তো একটা বিভব শক্তি ছিলই। ওকে, এই তুলছো, এটা তুলছো? তুলছো? ওকে, লেখো এক্সাম্পল 1। এক্সাম্পল 1 দেখো, এক্সাম্পল কত? ও 2, সরি সরি, এক্সাম্পল কমাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না তালহা স্যার। স্প্রিং কতটুকু প্রসারিত হবে? স্প্রিং দাও দাও দাও, দেখতেছি কে ডিস্টার্ব করতেছে। গালিব, গালিব সবচেয়ে বেশি ডিস্টার্ব, এটার পক্ষে কে কে? কি গালিব, এরকম বাজে ইমপ্রেশন কেন বন্ধুদের মধ্যে তোমার? গালিব আমি বিপক্ষে, আমাকে দাওয়াত দিও। তুলছো? ওকে, একটা উলম্ব স্প্রিং, তার স্প্রিং ধ্রুবক কত? 120 নিউটন পার মিটার। সেই উলম্ব স্প্রিং এ তুমি 150 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছো, তাহলে কি স্প্রিংটা কিছুটা প্রসারিত হবে, তাই তো? আমার কোশ্চেন হচ্ছে স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে, স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে। কোশ্চেনটা বুঝতে পারছো? তো বলো, স্প্রিংটা কি সারা জীবন এরকম থাকবে, নাকি একটু পরেই স্প্রিংটা ভাইয়া প্রসারিত হয়ে, হ্যাঁ আমরা সেটা স্থিতিস্থাপক সীমা, সেটা আমরা আর একটু পরে বিস্তারিত জানবো, বা 7 অধ্যায়ে যে বিস্তারিত জানবো আর কি, এখন না, না আমরা বানাচ্ছি আর কি। এবার আসো, এই বস্তুকে পৃথিবী নিচের দিকে টানতেছি এমজি বলে,
বলো তো তাহলে বাহ্যিক বল যে টানার যে বলটা সেটা কি এখন এমজি না? বাহ্যিক বল যে বল দিয়ে তুমি স্প্রিংটাকে টানতেছো সেটা কি এমজি না? আর সেই এমজি বলের কারণেই স্প্রিংটা এই যে এতটুকু এক্স পরিমাণ প্রসারিত হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে ভাইয়া এফ এক্সটার্নাল যে ফোর্সটা সেটা অ্যাকচুয়ালি কি এমজি। ছোটবেলায় শিখছি এফ এক্সটার্নাল মানে হচ্ছে কে এক্স সমান সমান কত ভাইয়া এমজি। তো বলো কে এর ভ্যালু কত তুমি তো জানো 120, এক্স বের করতে হবে, এম এর ভ্যালু কত 150 ইন্টু 9.8, অতএব এক্স এর ভ্যালু কত আসে বলো কত 12.25। না আমরা বল হিসাব করতেছি বল, বাহ্যিক বল কত ছিল কে এক্স ছিল না, আর কাজ ছিল হচ্ছে কে এক্স স্কোয়ার। আমরা কি হিসাব করতেছি বল হিসাব করতেছি। কত আসছে তাহলে 12.25 মিটার। স্প্রিং কতটুকু প্রসারিত হবে ভাইয়া 12.25 মিটার। কারো কোনো আপত্তি আছে? আপত্তি আছে? বুঝছো এটা? ওকে এক্সাম্পল 2। ও সরি এক্সাম্পল 3। এটা সবাই বুঝছো? না বুঝলে রেকর্ড দেখে নিও, ঠিক আছে? যেগুলো একটা ব্যাচে করলেই হয়, সব তো সেম পড়া। আমি কি বৈষম্য করি নাকি তোমাদের মধ্যে? এই বিশ্বাস আমার উপর তোমাদের? তুলছো 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 এটা তুলছো? ওকে নেক্সট পেজে যাই, ঠিক আছে? এক্সাম্পল কত জানি? দেখো এখানে একটা স্প্রিং দেয়ালের সাথে চুপচাপ ঝুলতেছে, আর এখানে একটা বস্তু যার ভর হচ্ছে 2 কেজি 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, ঠিক আছে? 2 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার আদিত্য 2 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। যখন আসতেছে তখন স্প্রিং ধ্রুবক কে এর ভ্যালু দিয়ে রাখছি আমি মনে করো 120 নিউটন পার মিটার। এখন বলো তো বস্তু এসে যখন স্প্রিংকে ধাক্কা দিবে স্প্রিং সংকুচিত হবে না? দ্য কোশ্চেন ইজ স্প্রিং কতটুকু সংকুচিত হবে? আগেটা ছিল প্রসারিত, সেম না, কতটুকু সংকুচিত হবে? ওকে স্প্রিং কতটুকু সংকুচিত হবে? তাহলে কোশ্চেনটা তোলো একটু সবাই। যারা কোশ্চেন তুলতে পারতেছো না তারা ভিডিও দেখে আবার তুলো বাসায় যে, ঠিক আছে? চলো আমরা একটু ড্র করি। আমরা বললাম যে ভাইয়া আপনার এটা ছিল হচ্ছে আদি অবস্থা, ইনিশিয়াল আদি অবস্থা কি ছিল? 2 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংয়ের দিকে আসতেছে, ঠিক? 5 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংয়ের দিকে আসতেছে। এইবার এইবার ফাইনালে গিয়ে যেটা হচ্ছে যে ভাইয়া বস্তুটা স্প্রিংকে সংকুচিত করতে করতে মনে করেন এই প্লেসে এনে বস্তুটা থেমে গেছে। স্প্রিং কতটুকু সংকুচিত হবে? আমরা সর্বোচ্চ সংকোচনটা চাচ্ছি, বুঝছো? মানে যার বেশি সংকোচন সে আর হতে পারবে না। তাহলে বলো তো স্প্রিং কতটুকু সংকুচিত হয়েছে? লেটস সে স্প্রিং আগে ছিল হচ্ছে এই প্লেসে, এখন চলে আসছে হচ্ছে এই প্লেসে। তাহলে এতটুকু কি আমি এক্স বলতে পারি না? এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। কতটুকু সংকুচিত হয়েছে? এক্স পরিমাণ। এখন আমি যদি তোমাকে বলি যে ভাই তুমি ছোটবেলায় শক্তির নিত্যতা পড়ছিলাম, মনে আছে? শক্তির নিত্যতা মনে আছে? শক্তির নিত্যতা জানি কি বলছিল? শক্তির সংরক্ষণশীলতাই বলছিল, সংরক্ষণশীলতা এটাতে বলছিল যে ভাইয়া আদিতে যতটুকু শক্তি ফাইনালেও ঠিক ততটুকু শক্তি থাকবে। আদিতে যতটুকু শক্তি থাকবে ফাইনালেও ততটুকু শক্তি। তো আমার আদি কন্ডিশন তো ওপরেরটা, আর ফাইনাল কন্ডিশন কোনটা? নিচেরটা। তুমি আমাকে বলো
আদি কন্ডিশনে স্প্রিং এর মধ্যে কোনো শক্তি ছিল? কোনো শক্তি ছিল না। বস্তুর মধ্যে একটা শক্তি ছিল আদি কন্ডিশনে, সেটা কি? বস্তুর গতিশক্তি। বস্তুর গতিশক্তি। তাহলে আদিতে ভাইয়া একটা শক্তি আছে, সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি। আর কোনো শক্তি কি আছে আদিতে? আর কোনো শক্তি আছে? নাই। এবার ফাইনালে বস্তুটি স্প্রিংকে যখন এভাবে সংকুচিত করছে, তখন বস্তু স্থির হয়ে গেছে না? বস্তু যদি স্থির হয়ে যায়, বস্তুর মধ্যে আর কোনো গতিশক্তি আছে? নাই। কিন্তু বলতো স্প্রিংকে সংকুচিত করার কারণে স্প্রিংয়ের মধ্যে একটা বিভব শক্তি জমা হবে না? স্প্রিংয়ের মধ্যে একটা বিভব শক্তি জমা হবে। তাহলে ফাইনালে শুধুমাত্র থাকবে হচ্ছে স্প্রিংয়ের মধ্যে একটা বিভব শক্তি, যার নাম হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। একটু আগে শিখলে স্প্রিংয়ের বিভব শক্তি কত? হাফ কে এক্স স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে? শিওর? আপত্তি আছে এ পর্যন্ত? এগুলো তো সব কিছুর ভ্যালু জানো কিনা? এক্সের ভ্যালু বের করতে পারবে না? সব ভ্যালু বসায় দাও। আগে তো হাফ হাফ হাফ, তারপরে কি আসতেছে? বস্তুর ভর কত? 2 ইন্টু কতর উপরে স্কোয়ার? কত কেজি ভর? 5 এর উপরে স্কোয়ার। কে এর ভ্যালু কত জানি? 120 ইন্টু এক্স স্কোয়ার। অতএব এক্স এর ভ্যালু কত আসছে? 0.65 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এটা তো গেলে ক্লাস 9 এর অঙ্ক। কারণ স্প্রিংটাকে সংকুচিত করছো, তাহলে স্প্রিং এর বিভব শক্তি কত? হাফ কে এক্স স্কোয়ার। আর কোনো শক্তি কি আছে? বস্তুর গতিশক্তি। বস্তু থেমে গেছে না? তাহলে বস্তুর গতিশক্তি কত? 0। আর কোনো শক্তি কি দেখতে পাচ্ছ? নাই। তাহলে আদিতে শক্তি আর ফাইনালে শক্তি সেম। ওকে, আদিতে কি ছিল? বস্তুর গতিশক্তি। আর ফাইনালে কি আছে? স্প্রিং এর বিভব শক্তি। কারো কোনো আপত্তি আছে এই পর্যন্ত? শিওর? এটা ছিল হচ্ছে কাদের অঙ্ক? এবার আমরা রিটার্নের অঙ্ক করি। চলো কি করবো বলো তো? বলো তো কি করবো? বলো বলো। আরেকটু আরেকটু হচ্ছে হচ্ছে বলো বলো। হ্যাঁ, আমরা এখন ঘর্ষণ অ্যাড করবো। ঠিক আছে ভাই? সাকিব ভাই ইনসেন হয়ে যাচ্ছে ভাই দিন দিন, পড়তে পড়তে ছেলেটা। তুলছো? এটা তুলছো? তুলছো? এই এক্সাম্পল 4। এখন গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে রাখছে হচ্ছে 0.1, আর স্প্রিং থেকে বস্তুর দূরত্ব দিয়ে রাখছে হচ্ছে 0.5 মিটার। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে রাখছে হচ্ছে 0.1, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে রাখছি 0.1, আর হচ্ছে স্প্রিং থেকে বস্তুর দূরত্ব দিয়ে রাখছি হচ্ছে 0.5 মিটার। এরপরে এখন আসল অঙ্কটা বাকি, সো একটু তাড়াতাড়ি করতে হবে আর কি। আসল অঙ্ক এখনো শুরু করতে পারিনি আর কি। একটাই ফর্মুলা বা একটাই জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আদিতে শক্তি আর ফাইনালের শক্তি কি ভাইয়া? সমান। আদিতে শক্তি আর ফাইনালের শক্তি কি হবে ভাইয়া? সমান। ওকে, চলো আমরা সলভে যাই। সলভ। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে রাখছে, বলটা বের করতে পারবে না? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেয়া, বলটা বের করতে পারবে না? গতীয় ঘর্ষণ বল এফ কে সমান সমান, ছোটবেলায় শিখছো, নিউ কে ইন্টু আর। নিউ কে ইন্টু আর, বাট সমতল, তাহলে আর এর ভ্যালু কত হবে? এম জি। সমতলের ক্ষেত্রে আর এর ভ্যালু কত হবে? এম জি। তাহলে নিউ কে ইন্টু এম জি। নিউ কে কত? 0.1, এম কত? 2, জি কত? 9.8। ক্যালকুলেট করলে কত আসে? কত? 1.96 নিউটন গেল। ওকে, এবার আসো, এটা তো আমার আদি দশা, তাই তো? কোশ্চেনে যেটা এটা আমার আদি দশা না? ফাইনালে কি হবে? ফাইনালে যেটা হবে যে ভাই স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হবে না? স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হবে, এই তো ফাইনালে। এছাড়া তো আর কিছু না। আর বস্তুটা কি হবে? থেমে যাবে। সর্বোচ্চ সংকোচনের পর বস্তুটা কি থেমে যাবে না? তাহলে বস্তুটা থেমে গেল। ওকে, আপত্তি আছে? এটা হচ্ছে আমার ফাইনাল কন্ডিশন।
এটা হচ্ছে ইনিশিয়াল, আর এটা হচ্ছে ভাইয়া ফাইনাল। কারো কোনো আপত্তি আছে এ পর্যন্ত? নাই। তো আমরা ছোটবেলায় কি শিখছি ভাইয়া? ছোটবেলায় একটাই ফর্মুলা শিখছি, শক্তির নিত্যতা। আদিতে যতটুকু শক্তি ফাইনালেও, আদিতে যতটুকু শক্তি ফাইনালেও ততটুকু শক্তি। এবার বলো, আদিতে শুধুমাত্র বস্তুর গতিশক্তি ছাড়া আর কিছু আছে? বস্তুর গতিশক্তি ছাড়া আর কিছু আছে? স্প্রিং এর কোনো সংকোচন প্রসারণ কিছু আছে? নাই। আদিতে মোট শক্তি হচ্ছে ভাইয়া শুধুমাত্র বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে? হাফ এম ভি স্কোয়ার, কারো কোনো আপত্তি আছে? নাই। এবার আসো, ফাইনালে স্প্রিংকে এক্স পরিমাণ সংকোচন করছো, স্প্রিংকে এক্স পরিমাণ সংকোচন করছো, তাহলে স্প্রিং এর কি বিভব শক্তি আছে? স্প্রিং এর বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বলবা ভাই বস্তুর গতিশক্তি, বস্তুর গতিশক্তি, বস্তু থেমে গেছে, গতিশক্তি কি আর থাকবে? থেমে গেলে গতিশক্তি কি আর থাকবে? নাই। আর একটা শক্তি হয়েছে, সেটা হচ্ছে যে ভাই আপনার বস্তুটা যে এখান থেকে মানে এই প্লেস থেকে এই যে 0.5 আর এতটুকু হচ্ছে এক্স, 0.5 থেকে 0.5 প্লাস এক্স এতটুকু পরিমাণ যে আসলো, আর তখন তো একটা ঘর্ষণ বল ছিল, তার জন্য শক্তির কিছু একটা অপচয় হবে না? সেটা কি বল গুণ সরণ না? জাস্ট বল গুণ সরণ। তো বলো ঘর্ষণ বল কত? এফ কে। সরণ কি 0.5 নাকি 0.5 প্লাস এক্স? 0.5 প্লাস এক্স। বলো সব ভ্যালু তুমি জানো কিনা? সব ভ্যালু যদি তুমি বসাই দাও, বসাই দিলে তুমি যেটা পাবা হাফ ইন্টু বস্তুর ভর কত 2। ঘর্ষণ বলের বিষয়টা কি বুঝছো? ঘর্ষণ বলের বিষয়টা কি বুঝছো? ঘর্ষণ বলের বিষয়টা বুঝছো? বলো বস্তু যখন এখান থেকে এই প্লেসে আসবে, ঘর্ষণ বলের কারণে শক্তির অপচয় হবে না? তো ঘর্ষণ বলের কারণে যে শক্তির অপচয় সেটা কি? বল গুণ সরণ। বল গুণ, তো বল কত এফ কে, সরণ কত 0.5 প্লাস এক্স, কারণ কি এক্স পরিমাণ আবার এদিকে আসছে সংকুচিত করে। তাহলে কত আসে? হাফ ইন্টু 2 ইন্টু ভি স্কোয়ার মানে কত 5 এর উপরে স্কোয়ার সমান সমান হাফ কে কত ছিল 120 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এফ কে এর ভ্যালু কত 1.96 ইন্টু 0.5 প্লাস এক্স। তুমি চাইলে ম্যানুয়ালিও সলভ করতে পারো, তুমি চাইলে ক্যালকুলেটরে শিফট সলভ দিয়ে আমাকে অ্যান্সারটা বলতে পারো। কত? 0.616 বলো, 62 না, 0.616 মিটার। এটা অ্যান্সার। এই অঙ্কটা বুঝছো কিনা সবাই? অঙ্কটা বুঝছো? সরি বুঝি নাই। এফ এস না এফ কে? কোনটা? এটা এটা এইটা? আচ্ছা, বস্তুটা যখন এখান থেকে স্প্রিংকে সংকুচিত করবে, তাহলে এখান থেকে যে এই পর্যন্ত আসতেছে ঘর্ষণ বল ছিল না একটা? ঘর্ষণ বলের কারণে একটা শক্তির অপচয় হবে না? সেই ঘর্ষণ বলের কারণে শক্তির অপচয় সেটা কি বল গুণ সরণ। বল গুণ কৃতকাজ, তো কৃতকাজটা কি বল গুণ সরণ, বল গুণ, তো বলটা কি এফ কে। আচ্ছা সরণটা কি 0.5, 0.5 প্লাস এক্স না? তো বল গুণ সরণ, এটাই করছি। আপত্তি আছে কোনো? শিওর? এই এটা বুঝছো? শিওর? এটা কি সবাই বুঝছো? কারো কোনো আপত্তি আছে? এদিকে কোনায় বুঝছো? এটা একটাই ফর্মুলা, আদিতে মোট শক্তি আর ফাইনালে মোট শক্তি, এটা পরস্পর কি হবে ভাইয়া? সমান। এছাড়া কোনো কিছু শেখাইছি আর? আর সব তো যোগ বিয়োগ আর ক্যালকুলেটরে শিফট সলভ। ওকে, লাস্ট ম্যাথ, মানে এটার পরে আর কি লাস্ট ম্যাথ। অন্য পেজে যাই, অন্য পেজে যাই। ওকে, এক্সাম্পল কত? এক্সাম দেখো, অসাধারণ একটা ম্যাথ। আমরা বললাম আরে নাও দিয়ে হইলো একটা দিয়ে দাও এক্সাম্পল। মেঝে থেকে, এটা হচ্ছে মেঝে, এটা হচ্ছে ছাদ। ছাদে তুমি একটা স্প্রিং ঝুলাইছো,
যার স্প্রিং ধ্রুবক হচ্ছে 20,000 নিউটন পার মিটার, 20,000 নিউটন পার মিটার। এবার একটা বস্তু যার ভর হচ্ছে 2 কেজি, সেই 2 কেজি ভরের বস্তুটাকে এই নিচের থেকে ওপরের দিকে থ্রো করছো, নিচের থেকে ওপরের দিকে থ্রো করছো, ওপরের দিকে থ্রো করছো কত বেগে? লেটস আমি বললাম ওপরের দিকে থ্রো করছো হচ্ছে 100 মিটার পার সেকেন্ড বেগে, 100 মিটার পার সেকেন্ড। স্প্রিংকে ধাক্কা দিয়ে বস্তুটা থেমে যাবে না? স্প্রিংটাকে সংকুচিত করবে না বস্তুটা ওপরে যে? এই বস্তু ওপরে যে স্প্রিংকে এভাবে প্রেসার দিবে না, স্প্রিংকে সংকুচিত করবে। কোশ্চেন ইজ স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে? স্প্রিং কতটুকু সংকুচিত হবে? এক্স্যাক্টলি সেম কোশ্চেন, স্প্রিং কতটুকু সংকুচিত হবে? আর এখানে স্প্রিং এর দৈর্ঘ্য দিয়ে রাখছি 1 মিটার, স্প্রিং এর দৈর্ঘ্য দিয়ে রাখছি। এতক্ষণ কি স্প্রিং এর দৈর্ঘ্য ছিল? এখন অ্যাড করছি। ঠিক আছে, অসাধারণ একটা ম্যাথ, অসাধারণ একটা ম্যাথ। জানি না কি বেগ, ওই বেগে নিক্ষেপ করছো আর কি, ওই বেগে বস্তুটাকে নিক্ষেপ করছো। কারো কোনো আপত্তি আছে? এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমরা কিন্তু এটা আঁকাবা, আমি চিত্রটা কপি পেস্ট করলাম জাস্ট, না কপি পেস্ট করবো না, আমিও কষ্ট করে আঁকাই, দাঁড়াও তোমরা একা কষ্ট করে আঁকাবা, খারাপ দেখাই। আচ্ছা বলো তো ভাইয়া, এই টোটালটা ছিল 10, স্প্রিং এর দৈর্ঘ্য কত? 1। তাহলে বলো তো স্প্রিং এর এইখান থেকে এইটুকু কত? 9 মিটার। এটুকু কত? 9 মিটার। এই 9 মিটার হাইট থেকে কত বেগে নিক্ষেপ করতেছ? 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। এবার আসো, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে ভাইয়া ইনিশিয়াল। এবার আসো ফাইনালে কি হচ্ছে ভাইয়া? ফাইনালে যেটা হবে সেটা হচ্ছে যে ভাইয়া আপনার এই স্প্রিংটা কিছু পরিমাণ সংকুচিত হবে, কিছু পরিমাণ সংকুচিত হবে। তো মনে করো এই ছিল, এখান থেকে সংকুচিত হলো লেটস সে এক্স পরিমাণ। কত পরিমাণ? এক্স পরিমাণ। আর এটা তো আবার গ্রাউন্ডে ছিল, এই তো। আর এইটুকু জানি কত ভাইয়া বলো তো, একটু আগেই বললাম তোমরা, কত? 9 মিটার। বলো আমি তোমাদের কয়টা ফর্মুলা শিখাইছি? একটা, সেটা হচ্ছে আদিতে শক্তি আর ফাইনালে শক্তি, দুটো কি হবে? পরস্পর সমান। তো আমি বললাম যে ভাই দেখেন, যা কিছু আছে তার আদি শক্তি আর যা কিছু আছে তার ফাইনাল শক্তি, এই দুটো হবে পরস্পর, যা কিছু আছে তার আদি শক্তি আর যা কিছু আছে তার ফাইনাল শক্তি, এই দুটো পরস্পর সমান। এবার তুমি আমাকে বলো যে ভাইয়া আদিতে আদিতে কি কি শক্তি আছে আমাকে বলো। থাক থাক, ইনিশিয়ালে কি কি শক্তি আছে? স্প্রিংটার মধ্যে কোনো শক্তি আছে? নাই। বস্তুর মধ্যে শুধুমাত্র একটা গতিশক্তি আছে না? বস্তুর মধ্যে শুধু একটা গতিশক্তি আছে না? সেটা কি? হাফ এম ভি স্কোয়ার। তো সেটা হচ্ছে বস্তুর মধ্যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। আদিতে আর কোনো শক্তি আছে? ইনিশিয়ালে আর কোনো শক্তি আছে? শক্তি আছে? এবার আসো ফাইনাল কন্ডিশন। আচ্ছা ফাইনাল কন্ডিশনে দেখো, একটু মনোযোগ দাও। ফাইনাল কন্ডিশনে আমার বস্তুটা ভূমি থেকে একটা উচ্চতায় অবস্থিত না? বস্তুটা ভূমি থেকে কি একটা উচ্চতায় অবস্থিত না? তাই যদি হয় তাহলে বস্তুর মধ্যে একটা বিভব শক্তি জমা হবে না? বস্তুর বিভব শক্তি ছোটবেলায় শিখছো, এম জি। ভূমি থেকে উচ্চতা 9 নাকি 10 নাকি 1? ভূমি থেকে উচ্চতা 9, 9 প্লাস বস্তুর ভূমি থেকে উচ্চতা। কে বললো? কে বললো? সাকিব। ওরে ভাই, 9 প্লাস এক্স। আচ্ছা শুধু কি বস্তুর বিভব শক্তি, নাকি স্প্রিং যে এক্স পরিমাণ সংকুচিত হলো তার একটা বিভব শক্তি আছে না? স্প্রিং যে এক্স পরিমাণ সংকুচিত হলো তার একটা বিভব শক্তি আছে না? কত সেটা? হাফ কে এক্স স্কোয়ার। এই ফাইনালে আর কোনো শক্তি আছে? ফাইনালে আর কোনো শক্তি আছে? বস্তুর শক্তি কনসিডার করছো, স্প্রিং এর শক্তি কনসিডার করছো, আর কোনো শক্তি আছে? বাতাসের বাধা হোমওয়ার্কে নিয়ে নিও, 2 নিউটন। একই জাস্ট ওখানে বাতাসের বাধা জনিত এটা অ্যাড হবে, জাস্ট কাজটা অ্যাড হবে, আর কোনো কিছু না। এবার বলো সব ভ্যালু তুমি জানো, ভ্যালুগুলো বসায় দাও। হাফ ইন্টু 2 ইন্টু 100 উপরে স্কোয়ার সমান সমান বস্তুর ভর 2 ইন্টু 9.8, 9 প্লাস এক্স প্লাস
হাফ ইন্টু কে এর ভ্যালু কত ভাইয়া 20,000 ইন্টু এক্স স্কোয়ার, ক্যালকুলেটারে তুলে শিফট সলভ দিলে এক্স এর ভ্যালু আসবে 0.99 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার আলী। আরেকবার, তুমি কি ইনিশিয়াল কন্ডিশন ফাইনাল কন্ডিশন এই দুটো বুঝছো? এবার বলো আদিতে মোট শক্তি আর ফাইনালে মোট শক্তি পরস্পর কি হবে? সমান। ইনিশিয়ালে স্প্রিং এর মধ্যে কোনো শক্তি আছে না, বস্তুর মধ্যে একটা শক্তি আছে, সেটা হচ্ছে বস্তুর গতি শক্তি, সেটা হচ্ছে হাফ mv স্কয়ার। শেষ। ইনিশিয়ালে আর কোনো শক্তি নেই। এসব ফাইনালে। ফাইনালে দেখতে পাচ্ছ যে ভাই বস্তুটা ভূমি থেকে 9+x উচ্চতায় অবস্থিত, তাহলে বস্তুর মধ্যে কি থাকবে? একটা বিভব শক্তি। সেই বিভব শক্তি কি mg 9+x গেল, বস্তুর হিসাব শেষ। বস্তুর মধ্যে আর কোনো শক্তি আছে? বস্তুর মধ্যে কি গতি শক্তি আছে? আর ও তো থেমে গেছে, তাহলে গতি শক্তি আছে নাই। স্প্রিংটাকে x পরিমাণ সংকুচিত করছো না, তার জন্য কি স্প্রিং এর মধ্যে কি থাকবে? একটা শক্তি থাকবে, স্প্রিং এর বিভব শক্তি, সেটা কি হাফ কে এক্স স্কয়ার। সব ভ্যালু বসাই দিছো, ক্যালকুলেটরে তুলছো, শিফট সলভ ক্লিক করছো, এক্স এর ভ্যালু চলে আসছে 0.99। আর কোনো আপত্তি আছে? এর নিয়ে আপত্তি বলো, ম্যাথটা কেমন? এই অঙ্ক জীবনেও পরীক্ষা আসবে না। এই অঙ্কের এটা আসবে, সেটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য দেওয়া থাকবে না, যেটা স্প্রিং এর দৈর্ঘ্য যেটাই দেওয়া থাকবে না, সেটাকে কি আমরা 9 ধরবো না 10 ধরবো? নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? স্প্রিংটা ছাদের ছিল, স্প্রিংটাকে মাটিতে নামাবো। আমরা নেক্সট ক্লাসে করি এটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।